আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করছি। আমরা গত ক্লাসে একটা এনকোডার কিভাবে কাজ করে, তার সত্যক সারণী, ব্লক ডায়াগ্রাম, তারপরে তার লজিক সার্কিট, আমরা ব্যবহার এবং বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, প্রায় সবাই তো দিছো, মনে হয় এটাতে কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে আমরা আচ্ছা দেখি একজন একটু বলো তো, তানজিনা, এনকোডার কি? আমরা যে গত ক্লাসে পড়ছিলাম, এনকোডার কি? তানজিনা আসো। স্যার আছি স্যার। হ্যাঁ বলো তো, এনকোডার কি? স্যার এখন মনে হইতেছে না স্যার। কে বলতে পারো? মাহিন বলো তো। আমি বলি যে সমবায় বর্তনী কম্পিউটারে বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে, বা যে সমবায় বর্তনী আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় রূপান্তর করে তাকে এনকোডার। প্রথমটা একটু উল্টা বলে ফেলছো। মানুষের ভাষাকে, এটা ঠিক আছে, আনকোডেড ডাটা। মানুষের ভাষা। হ্যাঁ, আমরা মূল জিনিসটা এটা খেয়াল করতে হবে যে আমরা যেটা বুঝি সেটাকে কম্পিউটারের ভাষায় যেটা রূপান্তর করে সেটার নাম হলো এনকোডার। আমাদের সামনে যে কিবোর্ড আছে, অথবা আমরা মোবাইলে যে আমরা কিপ্যাড টাচ করে আমরা মেসেজ লিখি, এগুলো কিন্তু আমরা বুঝি, কিন্তু তোমার মেশিনটা কিন্তু এগুলো বুঝে না, এগুলোকে তার ভাষায় রূপান্তর করতে হয়। তো আমরা যখন একটা অক্ষর লিখি, কিবোর্ডে চাপ দিই, এটার বিপরীতে একটা কোড আছে, তো ওই তার কোডে রূপান্তর করে। তো এটাকে বলা হয় এনকোডার। এনকোডার মানে আমাদের বোধগম্য ভাষা এটাকে বলা আনকোডেড ডাটা, এটা কোডেড না। আর কম্পিউটার বোধগম্য যেটা, সেটাকে বলে আমরা কোডেড ডাটা। তো এটা আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি। একটা হলো আনকোডেড ডাটাকে কোডেড ডাটা রূপান্তর করে যে বর্তনী, সেটাকে বলবো আমরা এনকোডার। অথবা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে যে সমবায় বর্তনী, তাকে বলবো আমরা এনকোডার। ঠিক আছে? কারণ তারপরে তার কিছু বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম, এতে 2 টু দি পাওয়ার nটা ইনপুট থাকলে আউটপুট হবে nটা। সব ইনপুট একসাথে 0 হতে পারবে না, এতে যে কোনো মুহূর্তে একটা মাত্র ইনপুট 1 থাকবে এবং বাকি সব ইনপুট 0 থাকবে। এটা হলো এনকোডার বৈশিষ্ট্য। এটা কোথায় ব্যবহার করা হয়? ইনপুট ডিভাইসে। ইনপুট ডিভাইসে। যেমন ইনপুট ডিভাইস কোনগুলা? কিবোর্ড, মাউস, টেলিফোন। কিবোর্ড, মাউস, এগুলোতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি চলে আসছে মনে হয় সবাই কানেক্টেড। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ডিকোডার কি, একটা 3/8 লাইন ডিকোডারের বর্ণনা। ডিকোডার তো স্বাভাবিকভাবে এনকোডার যেটা, ডিকোডার হলো তার বিপরীত। দেখো, আমরা যখন কোনো একটা বর্ণ বা কোনো একটা কিবোর্ডে যখন আমরা কোনো একটা বাটনে চাপ দেই, এই বাটে যেটা লেখা সেটা কিন্তু আমরা বুঝি, কিন্তু এটা কম্পিউটারের ভাষায় রূপান্তর হয় এনকোডার দিয়ে। আবার যখন আমরা স্ক্রিনে দেখি, স্ক্রিনে কিন্তু আমরা কোডের ডাটা দেখি না, আমরা আমাদের ভাষাটাই দেখি। কারণ এখানে যদি 1-0 দিয়ে থাকতো তাহলে তো আমরা বুঝতাম না। স্ক্রিনে যখন আমরা লিখলাম সালাম বা আব্দুল বা কোনো একটা নাম লিখলাম, সৃষ্টি, তো আমরা যেটা চাপ দিই স্ক্রিনে কিন্তু আমরা সেটাই দেখি। মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়। মাঝখানে দুইটা কাজ হয়, একটা হলো এনকোড করে, অর্থাৎ এই ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আবার কম্পিউটারের ভাষাটাকে আমরা বোঝার জন্য আমাদের ভাষায় আবার আমাদেরকে প্রদর্শন করে দেখায়। এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হলো এনকোডার, আর পরের যে কাজটা, অর্থাৎ কম্পিউটারের যে ভাষাটা সেটাকে যখন আমাদের ভাষায় রূপান্তর করে, তখন যেই ডিভাইসটা এটা করে, যে যন্ত্রটা করে, এই ডিভাইসটার নাম হলো ডিকোডার। তাহলে ডিকোডারের সংজ্ঞা ঠিক আমরা আগের মতোই আমরা ঠিক এটা বলতে পারি যে যে সমবায় বর্তনী কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অথবা আমরা বলতে পারি যে কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে যে সমবায় বর্তনী, তাকে বলবো আমরা ডিকোডার। ক্লিয়ার কিনা এটা? ডিকোডার, ডিকোড করা। ডিকোড মানে হলো কোডটাকে আমরা আবার আনকোড করা, এটাকে বলা হয় ডিকোড। কম্পিউটারের ভাষাটাকে আমাদের ভাষায় রূপান্তর করা। তাহলে আমরা যখন একটা যখন কোনো কিছু লিখি কিবোর্ডে, অথবা আমরা মোবাইলে যখন টাচ করে কিছু লিখি, আমরা যা লিখি সেটাই দেখতেছি, কিন্তু এখানে কিন্তু দুইটা ডিভাইস কাজ করতেছে, একটা হলো এনকোডার আর একটা হলো ডিকোডার। এনকোডার কি আমাদের ভাষাটাকে কম্পিউটার ভাষায় নেয়, আর আবার ডিকোড কি করে, ডিকোড হলো কম্পিউটার ভাষা থেকে আবার আমাদের ভাষায় করে। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তাহলে ডিকোডারটা কোথায় ব্যবহার করা হবে?
ডিকোডারটা কোথায় ব্যবহার করে? আমরা এনকোডারটা ব্যবহার করি ইনপুট ডিভাইসে। স্যার আউটপুট আউটপুট ডিভাইসে, ভেরি গুড, আউটপুট ডিভাইসে। স্বাভাবিকভাবে আমরা আউটপুট মনিটর, এটা একটা আউটপুট ডিভাইস, আমরা যদি এখানে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই ঠিক এনকোডারের বিপরীত বৈশিষ্ট্যগুলো হলো ডিকোডারে। তাহলে ডিকোডার এমন একটা সমবায় বর্তনী যেখানে এনটা ইনপুট থাকে, এনটা ইনপুট থেকে সর্বাধিক 2 টু দি পাওয়ার এনটি আউটপুট পাওয়া যায়। তাহলে আমরা এনটা ইনপুট থেকে 2 টু দি পাওয়ার এনটি আউটপুট পাওয়া যায়। এটার ফর্মুলাটা এটা, ইনপুট হবে এটা, ইনপুট হবে এটা, আর আউটপুট হবে এটা। এনটা ইনপুট আগে ছিল 2 টু দি পাওয়ার এনটা ইনপুট থেকে এনটা আউটপুট। তাহলে ডিকোডারের ঠিক উল্টাটা হবে, ইনপুট সংখ্যা যদি 2টা হয় তাহলে আউটপুট হবে 4টা, ইনপুট সংখ্যা যদি 3টা হয় তাহলে আউটপুট হবে কয়টা? ইনপুট যদি 8টা। গুড। ইনপুট যদি 5টা হয় তাহলে আউটপুট হবে কয়টা? 5টা হলে কেমন না? 32টা। 32টা, 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5, 32টা। অনেক সময় এমসিকিউ পরীক্ষা থাকে এটা, যে একটা ডিকোডারের ইনপুট সংখ্যা 4, আউটপুট সংখ্যা কত? 8, 16, 32, 64 এরকম দেওয়া থাকলো। 4টা যদি ইনপুট হয় আউটপুট কত হবে? 16টা। তা এই সূত্রগুলো কিন্তু এখানে কাজে লাগবে। তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকবে বা এমন, আমরা যখন বর্ণনা লিখতে যাব তখন আমরা এই স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে যে ডিকোডার হলো এমন একটা সমবায় বর্তনী যেখানে এনটা ইনপুট থেকে সর্বাধিক 2 টু দি পাওয়ার এনটি আউটপুট পাওয়া যায়। এর একটি ইনপুট সমাবেশের জন্য আউটপুট লাইনে, মানে তার যে কোনো একটা লাইনের জন্য ইনপুট, আমরা বলি ইনপুট সমাবেশের জন্য আউটপুট লাইনে, একটু খেয়াল করে দেখো, আমরা যখন এনকোডার পড়ছিলাম ইনপুট লাইনের যে কোনো মুহূর্তে একটা মাত্র 1 থাকে, ঠিক ডিকোডারের ঠিক উল্টাটা হবে। আউটপুট লাইনে যে কোনো একটাতে একটা মাত্র 1 থাকবে, বাকি সবগুলো হবে 0। এই জন্য এটা বলা থাকে যে এর একটি ইনপুট সমাবেশের জন্য আউটপুট লাইনে যে কোনো একটিতে 1 হয় আর বাকি সব কটিতে 0 থাকে। কখন কোন আউটপুট 1 হবে তার নির্ভর করে সার্কিট ডিজাইনের উপর। কোনো আউটপুট যদি 1 হয় তো দ্বিতীয়বার এটা কিন্তু আর 1 হবে না। একবার যদি 1 হয় কোনো আউটপুট, এটা আর সেকেন্ড টাইম আর 1 হবে না। তাহলে আমরা একটা ডিকোডারের ইনপুট যদি 3টা হয় আউটপুট হবে 8টা। এই জন্য আমরা লিখছি 38 লাইন ডিকোডার। এটা কিন্তু 37 বা 39 হবে না, বা অন্য কোনো সংখ্যা হবে না। 3 এর সাথে 8 এ বসবে, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8। তাহলে তোমার হয় 38 লাইন, অথবা 24 লাইন, অথবা 416 লাইন, অথবা 532 লাইন, এরকম হবে, এরকম হতে পারে। তাহলে আমরা একটা 38 লাইন ডিকোডারের বর্ণনা, আমরা শুরুতে বলবো যে এটা একটা সমবায় বর্তনী যেখানে এনটা ইনপুট থেকে সর্বাধিক 2 টু দি পাওয়ার এনটা আউটপুট পায়। এর আউটপুট লাইনে যে কোনো মুহূর্তে একটা মাত্র আউটপুট 1 থাকে এবং বাকি সব এগুলা 0 থাকে। তো আমরা যদি ঠিক, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমরা আগে যদি আমরা আগের যে আমরা এনকোডারে যে শতক সারণীটা পড়ছিলাম ঠিক তার বিপরীত হলো এটা। আমরা যদি এখানে শতক সারণীটা করি তাহলে শতক সারণীটা আমরা এক্স ওয়াই জেড দিই। ইনপুটের সংখ্যা আগে যেহেতু আমরা আউটপুটে দিয়েছিলাম, তাহলে ইনপুট ধরো এক্স ওয়াই জেড 3টে, তো আর আউটপুট হবে 8টা। তাহলে আমরা দিলাম ধরো D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এই লোক আউটপুট। এটা লোক আমরা শতক সারণী তৈরি করতেছি। তাহলে এটা হলো আমার আউটপুট, এই আউটপুট, আর এটা হলো আমাদের শতক সারণী, এটা হলো আমাদের আউটপুট। তাহলে এই ইনপুটে আমরা কি কি রাখবো? আমরা ইনপুটে ঠিক আগের মতোই এই যে 0 থেকে 3টা করে বিট যদি নেই তাহলে আমরা এটাকে সাজাতে পারবো এইভাবে। 3, তারপরে হলো 4, 5, 6, এই যে 7 পর্যন্ত নিলাম। আর এখানে একটা 1 হলে বাকি সবগুলো 0 হবে, আউটপুট লাইনে সবগুলো 0 হবে। ঠিক এইভাবে আমরা এটাকে ফিল আপ করব। এটা পারবো না আমরা? জি স্যার। আমরা যেহেতু আউটপুট ফাংশনটা বের করবো, সুতরাং সত্য সারণীটা আমি একটু কমপ্লিট করে নিই। কমপ্লিট করে আমরা আউটপুট ফাংশনটা আমরা বের করব। এই আউটপুট লাইনে যে কোনো একটাতে 1 হবে, বাকি সবকটা 0 হবে। আর এখানে আমরা 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো লিখলাম। এখন বলো ইসমা, কিছু বলবা? না, মাইকটা অন। তো এখন আমরা
এখান থেকে আমাদের আউটপুট ফাংশনটা বের করতে যাচ্ছি। এখানে আউটপুট কয়টা আছে? এখানে আউটপুট কয়টা আছে? 8। 8টা আউটপুট আছে। তো 8টা আউটপুট মানে D0 থেকে D7 পর্যন্ত আমরা 8টা আউটপুট কিন্তু পাবো। আমরা যখন এনকোডারে আউটপুট পাইছিলাম কিন্তু 3টা। এনকোডারে ইনপুট সংখ্যা বেশি, আউটপুট কম। আর ডিকোডারে ইনপুট সংখ্যা কম, আউটপুট আউটপুট সংখ্যা বেশি। এটাও একটা পার্থক্য। যদি তোমার এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য বলে, যে ইনপুট আউটপুটের যখন আমরা এনটা ইনপুট থেকে 2n আউটপুট হয়ে যায়, এটার সাথে সাথে আমরা এটাও বলে দিতে পারি এটা এনকোডার, ডিকোডারে ইনপুট কম, আউটপুট বেশি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এই আপডেট করতে চাই, তার মানে আউটপুট ফাংশনটা বের করতে চাই। আউটপুট ফাংশনটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করো। আমরা দেখব আউটপুটে যেখানে 1 আছে সেই বরাবর ইনপুট সমাবেশের এখানে 0 আছে, 1ও আছে। খেয়াল করো, 0 আছে, 1 আছে। ধরো এমন আছে, তো এখানে যে আমরা এই বরাবর 1 যেটা আছে, এই বরাবর আমরা দেখবো এখানে কি কি আছে। 0-র জন্য আমরা ওই চলকে নট দিব। 0-র জন্য যে চলকটা থাকবে সেই চলকের উপরে পূরক দিব। আর 1-এর জন্য ওই চলকটা আনচেঞ্জ হয়ে পড়বে, কোনো পূরক বসবে না, এবং তাদের গুণফল হিসাবে আসবে। ধরো দেখুন 1টা আসছে না, তাহলে আমরা D0টা বের করতে যাচ্ছি। আমরা আউটপুট ফাংশন আমরা বের করতে যাচ্ছি। আউটপুট আমি একটু নিচে নামাই, তাহলে নিয়মটা কি একটু জ্ঞান করো। আউটপুট আমরা যদি বের করতে যাই, তাহলে আমি একটা আউটপুট বের করে, একটা বের করে দিলে D0। তো D0 বরাবর আমার x চলক 0, y চলক 0, z চলক 0। তাহলে এখানে আমরা লিখবো x0, y এর মান 0, y0, আর এটা হলো z0। এখন খেয়াল করো, এটা এই মানে এই D0টা পাওয়ার জন্য আমাদের এই কাজটাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কেন? তুমি একটু দেখো, x0, y0, z0। x0 মানে কি? x এর ঠিক বিপরীত, পুরো। তাহলে x এর মান কত? এখানে 0। তাহলে x0 হবে কত? 1। y0 এর মান কত? 0। তাহলে y এর মান 0, তাহলে y0 এর মান 1। z এর মান হলো 0, তাহলে z0 হলো 1। তাহলে এই তিনটাকে আমরা যদি গুণ করি, এটার মান 1, এটা 1, এটা 1, এই তিনটার গুণফল কত হবে? 1 হবে না? 1 হবে। তার মানে এই তিনটা যদি গুণ করি আমরা, এই তিনটা অর্থাৎ x, y, z, এই তিনটা গুণ করলে আমরা এটা পাবো। আবার এটা গুণ করলে এটা পাবো। দেখো x0 এটা যদি করি, তাহলে 0 0 মানে কত? 1, এটাও 1। আর 1 এর উপরে z0 যখন করবো, 1 এর উপরে নট করলে 0 হবে। তার মানে এই দুটোর গুণফল হবে, এই তিনটার গুণফল হবে 0। ঠিক একইভাবে আমরা এই ফাংশনটা যদি ঠিক থাকে, এই কলামের মান সবসময় এই তিনটার গুণফল হবে, এই তিনটার গুণফল হবে এই কলামের মানগুলো। আমার কথাটা কি বোঝা গেছে এটা? জি স্যার। অর্থাৎ x0, y0, z0 ছাড়া যদি আমরা অন্য কিছু লিখি, তাহলে কিন্তু আমরা এই কলামটা পাবো না। আমরা এই কলামটা পাওয়ার জন্য আমাদের x0, y0, z0 যে কোনো একটা দেখো, এটা যদি করি আমরা, শেষেরটা দেখো, x0 করলে এখানে 0, y0 করলে 0, z0 করলে 0, তাহলে তিনটে 0 গুণফল 0। ঠিক, তাহলে আমরা যদি D0 বের করলাম, আমরা যদি D1 বের করি, এটা একজনকে আমি জিজ্ঞাসা করি তো দেখি। স্যার বলি, সীমা বলবো, তো বলো, তুমি বলতে যাচ্ছ বলো। তাহলে D1 হলে এই বরাবর আমাদের কি হবে? x0, y0, z, নট y0, z। z হবে। z এর মানটা 1, তাহলে z এর উপর পূরক হবে না। আমরা কি বুঝতে পারছি তানজিনা? জি স্যার। তাহলে তুমি বলো তো D2 কি হবে? D2টা কি হবে? D2 সমান D2 হলো এটা। তাহলে এটা x0, 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 y, z0, y, z0। গুড। z0। তাহলে আশা করি মনে হয় সবাই এটা আমরা বের করতে পারবো। তাহলে 8টা বের করতে পারবো না? আর বিভাগে গিয়ে আমাদের D7টা কি হবে? D7টা হবে, D7 কি হবে? xyz। XYZ। হ্যাঁ, XYZ। এভাবে আমাদের সবগুলো ফাংশন আমরা এভাবে বের করতে পারবো। হ্যাঁ, শাশ্বতী আসছো? জি স্যার। আচ্ছা, আপাতত কানেক্ট থাকো। আমরা ডিকোডার নিয়ে আমরা আলাপ করতেছি, যতটুকু পারো বুঝো, পরে আমরা আলাপ করবো না, তোমার সাথে আমি করে দিই। তাহলে আমরা D0, D1, D2, D3 আমরা এগুলো বের করতে পারবো, ঠিক আছে? এখন তার সার্কিটটা তৈরি করতে পারবো না? কারো কি এখানে বুঝতে অসুবিধা আছে? আমাকে একটু বলো তো, তৌকির, প্রত্যয়। জি স্যার। অসুবিধা না আছে? স্যার, না স্যার।
মাহিন মাহিন আচ্ছা, স্যার একটা দেখাচ্ছেন স্যার আমরা একটু আবার একটু খেয়াল করি। ওয়ানটা একটু ধরো তুমি আমাকে বলো, হেল্প করো, যে D2 পর্যন্ত D2 লিখছি, আমরা যদি D3 বের করতে চাই, D3 এর ফর্মুলাটা, তাহলে আমরা দেখবো D3 বড় 1 কোথায় আছে, 1 আছে কোথায়, এই যে এটাতে, খেয়াল করো 1 আছে এটাতে। এই বরাবর দেখবো XYZ এর মানটা কি, যার মানটা 0 সেই চলকের উপরে পূরক হবে, আর যার মানটা 1 সেই চলকের উপর পূরক হবে না। ক্লিয়ার? তাহলে এই বরাবর আমরা x এর মান কত, 0, তাহলে x এর উপর কি হবে, পূরক হবে, দিলাম x এর উপরে পূরক চিহ্ন। y এর মান কি 1, তাহলে y এর উপর কোনো পূরক হবে না। z এর মান 1, তাহলে z এর উপরে পূরক হবে না। তাহলে D3 সমান হবে আমার x0 yz। ঠিক একইভাবে D4 সমান আমাদের কি হবে, তাহলে তুমি বলো তো D4 সমান কি হবে মাহিন? D4 1 বরাবর এখানে আমার আছে 1 0 0, তাহলে কি হবে বলো? এক্স ওয়াই নট জেড নট। x y নট z নট। ঠিক আছে, এবার তো বুঝছো, কারণ x হলো এখানে 1 আছে, তাহলে x টা হবে, আর এখানে y এর মানটা হলো 0, তাহলে y এর উপর পূরক হবে, যেটা 0 তার উপরে পূরক হবে, যেটার মানটা 0। তাহলে এইভাবে আমরা D0 থেকে D7 পর্যন্ত 4/3 আমরা D5, আচ্ছা D5 টা যদি বের করি, তাহলে D5 টা হলো এটা, এটা হবে কি x y নট z, আর D6 টা লাস্টে একটা আছে আমরা লিখলাম, D6 টা আছে কত, x y z নট। ঠিক আছে, তাহলে এই যে আমরা D0 D1 D2 এগুলো বের করলাম, এগুলোকে বলি আমরা আউটপুট ফাংশন। ঠিক আছে, এটাকে বলা হয় আউটপুট ফাংশন। শাশুড়ি এটা হলো তৃতীয় অধ্যায়, তোমার এনকোডার এবং ডিকোডার। এনকোডার ডিকোডার পেজ নাম্বারটা আমার খেয়াল নাই, এনকোডার ডিকোডার। ঠিক আছে, জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এখন D0 D1 এগুলো কি বের করলাম আমরা, আউটপুট ফাংশন। তাহলে আমরা একটা ডিকোডার কি তার সংজ্ঞাটা আমরা বললাম পরে। ডিকোডার হলো কি, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যে সমবায় বর্তনী বা সার্কিট, সেটাকে বললাম আমরা ডিকোডার। এটাই এমন একটা সমবায় বর্তনী যেখানে nটা ইনপুট থেকে সর্বাধিক 2 টু দি পাওয়ার n টা আউটপুট পাওয়া যায়, আর এর সত্যক সারণী হলো এটা, তার আউটপুট ফাংশন হলো এটা। ঠিক আছে, এতটুকু আমাদের বুঝতে অসুবিধা নাই তো? এটা কোথায় ব্যবহার করে, আমরা একজন শুরুতে আমরা বলছিলাম যে এটা আসলে সব আউটপুট ইউনিটে ব্যবহার করা হয়। এছাড়াও তোমার হলো ওই যে কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশ, তারপরে মেমোরির যে ঠিকানা থাকে ইত্যাদিতে ডিকোড করতে ডিকোডার ব্যবহার করা হয়। মেমোরিতে যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়, কোনো একটা জিনিস যখন আমরা সেভ করে রাখি মেমোরিতে, এখানে এটা ব্যবহার করা হয়। আর আমরা যে বিভিন্ন কোড পড়ছি, ASCII 7 ASCII ABCD, এই কোডগুলোকে ওই যে আলফা নিউমারিক কোডে রূপান্তর করার জন্য, আজকে যে কোড আছে এগুলোকে আলফা নিউমারিক কোডে রূপান্তর করার জন্য এটা ব্যবহার করা হয়। আর স্বাভাবিকভাবে এটা ডিকোডারটা হলো আউটপুট ইউনিটে, মানে হলো ডিসপ্লে ইউনিট যেটা আমরা মনিটর বলি, এখানে ব্যবহার করা হয়। এটা হলো তার মানে ব্যবহার। আর তার বৈশিষ্ট্যই কি, বৈশিষ্ট্য হলো সব আউটপুট একই সাথে শূন্য হতে পারবে না, আউটপুটে একটা মাত্র 1 হবে আর বাকি সব ইনপুট 0 হবে। কিন্তু সবগুলা শূন্য অথবা সবগুলা 1 কোনোটাই হতে পারবে না, একটা মাত্র 1 হবে, বাকি সব হবে 0। এর যে কোনো মুহূর্তে একটি মাত্র 1 হয়, বাকি সব আউটপুট থাকে 0। ডিকোডার এমন একটা সমবায় বর্তনী যাতে nটা ইনপুট থেকে সর্বাধিক 2 টু পাওয়ার n টা আউটপুট পাওয়া যায়। এই লোক মোটামুটি আমাদের ডিকোডারের বর্ণনা। তাহলে এনকোডার এবং ডিকোডার এই দুইটা বিষয় কি আমাদের ক্লিয়ার কিনা? আমরা যদি বলি এনকোডার ডিকোডার মাঝে 2টা 3টা পার্থক্য লিখো, আমরা সবাই লিখতে পারবো কিনা এনকোডার এবং ডিকোডারের মাঝে? এগুলা পরীক্ষাতে থাকে, এনকোডার এবং ডিকোডারের পার্থক্য। পারবো না? জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। তো আমরা আরেকটা জিনিস এখানে আমরা একটু মিসিং করে রাখছি, আমরা হলো ওই যে ব্লক ডায়াগ্রাম। তো স্বাভাবিক ব্লক ডায়াগ্রাম মানে হলো তোমার যে লাইনটা থাকবে এটা হলো 3-8 লাইন, তার মানে ইনপুট হবে 3টা, আউটপুট হবে এই এটা। আমরা যদি ব্লক ডায়াগ্রাম করি, এখানে একটা যদি ব্লক তৈরি করি, এই যে এটা ধরো একটা ব্লক, এটার নাম, এটা হলো ডিকোডার, ধরো এটা হলো ডিকোডার, ডিকোডার। তাহলে এখানে ইনপুট হবে 3টা, তাহলে আমরা 3টা দাগ দিব এখানে ইনপুট, আর আউটপুট হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। যদি 3 হয়, এটা যদি 3 8 হয়, তাহলে XYZ, আর এখানে হলো D0 থেকে D1 D2 D3 D7 পর্যন্ত। এই যে চিত্রটা, এটাকে বলি আমরা ব্লক ডায়াগ্রাম, এটাকে বলি আমরা একটা ব্লক ডায়াগ্রাম।
তাহলে একটা এনকোডারে যদি ডিকোডারে যদি বর্ণনা থাকে তাহলে প্রথমে আমরা লিখবো ওই কথাটা যে ডিকোডার এমন একটা সমবায় বর্তনী যেখানে 2 টু দি পাওয়ার না আগে সংজ্ঞাটা দিব। আমরা যে সংজ্ঞাটা আমরা পড়ছিলাম যে কোডেড ডাটাকে আনকোডেড ডাটা রূপান্তর করে অথবা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যে সমবায় বর্তনী সেটাকে বলবো আমরা ডিকোডার। এটা এমন একটা সমবায় বর্তনী যাতে এনটা ইনপুট থেকে সর্বাধিক 2 টু দি পাওয়ার এনটি আউটপুট পাওয়া যায়। এর আউটপুটে যে কোনো একটি লাইনে যে কোনো মুহূর্তে একটাই 1 হয়, বাকি সব আউটপুট হলো 0 হয়। এই কথাটা লেখার পরে তারপরে তার ব্লক ডায়াগ্রাম, সূত্র সারণী, আউটপুট ফাংশন, সার্কিট। এখন আমরা এটা সার্কিট রাখতে পারবো না? জি স্যার। এটা কি সার্কিট রাখতে পারবো নাকি পারবো? আমরা সার্কিট একটু দেখি। এখানে কি গেট আছে? এখানে একটা নট আছে আর গুণ আছে। তাহলে নট এবং যদি গুণ থাকে, নটের জন্য আমরা কোন গেট ব্যবহার করি? নটের জন্য কোন গেট ব্যবহার করি? পূরক আছে, পূরকের জন্য আমরা কোন গেট? পূরক বা নট দুইটা আমরা কি অর্থে ব্যবহার করি? নট গেট। পূরকের জন্য আমরা নট গেট ব্যবহার করি। ধরো D0 এর মান হলো আমার ইনপুট গুলো হলো কি একটু খেয়াল করো। তো বেটার অপশন হলো আমরা প্রত্যেকটাতে দেখো D0 তে কোনো না কোনোটাতে নট আছে, নটটা প্রায় প্রত্যেকটা ইয়াতেই আছে। তাহলে নটের জন্য আমরা অনেকগুলো গেট না ব্যবহার করে আমরা একটা গেট ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করবো দেখো একটু। এটা যদি আমার এক্স হয় তার সাথে আমি একটা নট গেট ইউজ করলাম, খেয়াল করো। এই নট গেট ব্যবহার করে আমরা যখন এই লাইনটা থেকে কানেকশন নিব, এটা যখন নেবো এক্স, আর যখন আমরা এটা থেকে নিব তাহলে এটা হবে এক্স নট। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? আমি তো মুছে দিচ্ছি। এটা যদি এক্স হয় তাহলে এই লাইনটা কি হবে? এক্স নট, কারণ আমি এখান থেকে একটা নট গেট বসে আউটপুটটা নিলাম। তাহলে এই লাইন থেকে যেখানে আমি কানেকশন নেই না কেন সেটা হবে কি? এক্স নট। ঠিক একইভাবে আমরা যদি এটা ধরলাম ওয়াই, ওয়াই, তাহলে ওয়াই এর সাথে আমি একটা নট গেট ফিট করে দিলাম, তাহলে এটা হবে কি? ওয়াই নট। অর্থাৎ এটা থেকে যখন নিব আমরা ওয়াই নট। এটা যদি জেড হয় তাহলে জেড এর সাথে আমরা একটা নট গেট ইউজ করব, এটা হবে আমাদের জেড নট। এটা কি বুঝতে পারছি আমরা? এক্স, এক্স এর সাথে নট গেট ইয়া করলাম, সেটা হলো এক্স নট। ওয়াই এর সাথে আমরা একটা নট গেট দিলাম, তাহলে যেই লাইনটা পাইলাম সেখান থেকে আমরা ওয়াই নট পাবো। জেড এর সাথে নট গেট ইউজ করলে আমরা পাবো জেড নট। এখন যদি আমরা এটা পেতে চাই এক্স নট, ওয়াই নট, জেড নট, তাহলে আমরা এক্স নট থেকে একটা কানেকশন নিব, ওয়াই নট থেকে একটা কানেকশন নিব, জেড নট থেকে একটা কানেকশন নিব। এই তিনটে নিলাম, তাহলে এক্স নট, ওয়াই নট, জেড নট হলো। এখন তাদের মাঝে গুণ সম্পর্ক। গুণ করার জন্য ফারজানা আমরা কোন গেট ব্যবহার করব? গুণ আমাদের কোন গেট দেয়? গুণফল দেয় কোন গেট? এন্ড গেট স্যার। এন্ড গেট স্যার। এন্ড গেট। তাহলে এন্ড গেটের চিত্রটা হলো সোজা না বাঁকা? এখানে যে দাগটা দিব আমরা সুজা। সুজা। গুড। আমরা ঠিক সোজা, সোজা দেওয়ার পরে জাস্ট এই গেটটার নাম হলো এন্ড গেট। তাহলে এটার কাজটা হলো কি ইনপুট গুলোর গুণফল দিবে। তাহলে এখানে আমরা পাবো হলো এক্স নট পাবো, ওয়াই নট পাবো, জেড নট পাবো, কারণ ইনপুট হলো একটা এক্স নট, একটা ওয়াই নট আর জেড নট। তাহলে এটা হলো আমার D0। ঠিক আছে? ঠিক এই কিভাবে আমরা D1, D2, D3, D7 এগুলো প্রত্যেকটা বের করি। ধরো D2 যদি আমরা D1 বের করতে চাই তাহলে এক্স নট, ওয়াই নট, জেড। তাহলে এক্স নট থেকে আমরা একটা কানেকশন নিব, ওয়াই নট থেকে একটা কানেকশন নিব, আর জেড থেকে একটা কানেকশন নিব। আমরা বলছিলাম যেখান থেকে আমরা কানেকশন নেব এখানে একটা পয়েন্ট সার্কেল দিব, মানে এখানে একটা বিন্দু বৃত্ত দিব, ছোট একটা বিন্দু বৃত্ত দিব। এরপরে এই তিনটাকে আমরা একটা এন্ড গেট দিয়ে দিলাম। যে এন্ড গেট দিলাম তাহলে এখানে হবে আমার D1 সমান হবে তোমার এক্স নট, ওয়াই নট, জেড। তাহলে এক্স নট, ওয়াই নট, জেড। এবার কি আমরা বুঝতে পারছি? এরকম আমাদের কয়টা হবে? D0 থেকে D7 পর্যন্ত 8টা এরকম এন্ড গেট লাগবে আমাদের। আর নট গেট তো আমরা 3টা নিয়ে নিলাম। এখন কি আমরা সার্কিটটা তৈরি করতে পারবো না? স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, আমরা কিন্তু একটা 3-8 লাইন এনকোডার ডিকোডারের বর্ণনা আমরা করছি। ঠিক আছে? তো এখন তোমরা যেটা করবা, এখানে আমি একটা কাজ দিচ্ছি, আমরা আরেকটা টপিক নিয়ে আলাপ করবো। আলাপ করার আগে আমি এখানে এই কাজটা দিচ্ছি একটু। কাজটা হলো আমরা 3-8 না নিয়ে ধরো 2-4, এই গত যে কাজটা দিয়েছিলাম আমরা একটা 2-4 লাইন এবং 4-16 লাইন। দেখো এই কাজটা আমরা করবো। একটা হলো 2-4 লাইন ডিকোডার, অর্থাৎ ইনপুট 2টা, আউটপুট হবে 4টা। আর একটা হলো 4 যদি দেই তাহলে আউটপুট হবে 16টা। অর্থাৎ একটা এই দুইটা কাজ করবা। প্রথমে যে একটা 2-4 লাইন ডিকোডারের টোটাল বর্ণনাটা দিবা, এটার ব্লক ডায়াগ্রাম দিবা, তারপরে এটার সত্যক সারণী তৈরি করবা, এটার আউটপুট ফাংশন বের করবা, এটা সার্কিট আঁকবা। এই 4টা জিনিস।
ঠিক আছে? ঠিক এটার ব্লক ডায়াগ্রাম, তার মানে ইনপুট 4টা হবে, আউটপুট হবে 16টা। 4টা তুমি এক্স ওয়াই জেড না অন্য কোনো অক্ষরে দিতে পারো, তোমার খুশি মতো যে কোনো ইয়া দিয়ে দিতে, অথবা x1 x2 y x1 x2 x3 x4 এইভাবে দিতে পারো তোমার ইচ্ছা মতো, আলাদা আলাদা কোনো অসুবিধা নেই, 4টা যদি হয়। আর এটার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, 16টা। তার একটা 416 লাইন ডেকোডারের ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, আউটপুট ফাংশন এবং লজিক সার্কিট। ঠিক আছে? এই কাজটা আমরা করতে পারবো না? জি স্যার। তাহলে এটা লিখে রাখো একটু, নাহলে ভুলে যাবো। এই কাজটা লিখ, যে একটা 2-4 লাইন ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, আউটপুট ফাংশন এবং লজিক সার্কিট তৈরি করো। আর নিচে লিখো আবার 416 লাইন ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে? আরেকটা কাজ করবা যেটা, তাহলে আমরা যেহেতু এনকোডার এবং ডিকোডার দুইটা জিনিসই পড়লাম, আরেকটা কাজ যেটা করবা, এটা লিখে হয়েছে আমাদের সবার? জি স্যার। আচ্ছা, আরেকটা যেটা করবা, যে এনকোডার এবং ডিকোডারের পার্থক্য ব্যাখ্যা করো। কমপক্ষে 3-4টা পার্থক্য তোমরা এটা আইডেন্টিফাই করবা এবং আলাদা করবা, সেপারেট করবা। এটা বিভিন্নভাবে কোয়েশনটা দিতে পারে। একটা হলো যে বিষয়টা আমরা আলোচনা করলাম, সেটা তো সিকিউ এমসিকিউ দুটাতে দিতে পারে। ব্যাখ্যা করে যেটা, সেটা বলতে পারে এনকোডার ডিকোডারের বিপরীত ব্যাখ্যা করো, একই জিনিস। তবে ডিকোডার এনকোডারের বিপরীত ব্যাখ্যা করো, অথবা এনকোডার ডিকোডারের পার্থক্য কি ব্যাখ্যা করো, 2-3টে পার্থক্য লিখো, অথবা শুধুমাত্র বলো পার্থক্য ব্যাখ্যা করো। তাহলে এই জিনিসগুলো এখন আমাদের ক্লিয়ার না? এনকোডার কোন জিনিসটা আর ডিকোডার কোন জিনিসটা। প্রথম যে পার্থক্যটা সেটা হলো ডেফিনেশন। একটা হলো আমাদের এনকোডারটা কি আমাদের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার হলো কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করে। এতে ইনপুট থাকে বেশি এনকোডারে, আউটপুট কম। এটাতে হলো ইনপুট কম, ডিকোডারে আউটপুট বেশি। এটা আমরা যে কম্পিউটারে বিভিন্ন ধরনের অপারেশন করি, আমরা ওই যে বা যে ডিজিটাল মানে সংখ্যা পদ্ধতিতে আমরা বিভিন্ন ধরনের অপারেশন পড়ে আসছি, যোগ বিয়োগ গুণ এগুলা পড়ে আসছি। তো কম্পিউটারে এগুলো কিভাবে করে? কম্পিউটারে শুধুমাত্র একটা অপারেশন দিয়ে করে, সেটা হলো অ্যাড করে, যুগের মাধ্যমে সব করে। আর যুগের কাজটা যে করে সেটার নাম হলো অ্যাডার। এই যে আমরা কম্পিউটারে যে যোগ বিয়োগ গুণ ভাগ করি, সব কাজ কম্পিউটার যেটা করে, কম্পিউটার লোকে যুগের মাধ্যমে করে। আর যুগের কাজ জন্য যে ডিভাইসটা দায়ী, যে কাজটা করে, সেটার নাম হলো অ্যাডার। তাহলে আমরা এমনি থাকে যে অ্যাডার কি, অ্যাড থেকে আসলে অ্যাডার। অ্যাড মানে কি? যোগ করা। এড হলো যোগ করা, আর অ্যাডার হলো যে করে, এই শব্দটা হলো এটা অ্যাডার। অ্যাডার মানে হলো যোগ করা। তাহলে যে সমবায় বর্তনী দ্বারা যুগের কাজ করা হয় তাকে বলা অ্যাডার। আমরা এনকোডার পড়ছি, ডিকোডার পড়ছি এর আগে। এনকোড হলো এনকোড করে, ডিকোড হলো ডিকোড করে, আর অ্যাডার হলো যোগ করে। তাহলে যে সমবায় বর্তনী দ্বারা যুগের কাজ করা হয় তাকে বলা হয় অ্যাডার, অথবা এটাকে বলা হয় যুগ বর্তনীও বলা হয়। কম্পিউটার সিস্টেমে অ্যাডার একটা গুরুত্বপূর্ণ একটা সার্কিট, কেননা কম্পিউটারের সকল গাণিতিক কাজ করা হয় যুগের মাধ্যমে, সব কাজ যুগের মাধ্যমে। এটা কিভাবে করা হয় আমরা আগের ক্লাসও ওই যে যখন সংখ্যা পদ্ধতি পড়ছিলাম তখন হয়তো আমি ব্যাখ্যা করছিলাম। সব কাজ যুগের মাধ্যমে করা হয়, কারণ হলো তোমার যুক্ত যুগের মাধ্যমে করা হয়। আমরা 2 এর পরিপূরক দিয়া যখন আমরা বিয়োগ করছি, বিয়োগটাকে কিন্তু আবার যুগে কনভার্ট করে কিন্তু আমরা করছি, মনে আছে কিনা? 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমরা বিয়োগটাকে কি করছি, আমরা যুগে কনভার্ট করছি। ধরো 5 থেকে আমরা 10 বিয়োগ করলাম, তাহলে এটা কি করছি আমরা 5 প্লাস -10। তাহলে এই -10টা গঠন করার জন্য আমরা হয়তো 2 এর পরিপূরক করছি এইভাবে, অর্থাৎ আমরা যুগে নিচ্ছি। তার মানে যুক্ত যুগ দিয়ে আমরা করব। বিয়োগটা কিন্তু আমরা যুগে করতে পারি, আবার গুণটাকেও কিন্তু আমরা যুগ দিয়ে করতে পারি। গুণটা কিভাবে? ধরো আমি 5 5 5 আমি 5 × 3 এই গুণটা করতে যাচ্ছি, তাহলে কম্পিউটার যেটা করে এটাকে 3 বার লিখবো, লিখে এটাকে যোগ করবো, কোনো অসুবিধা নেই। তাহলে আসলে গুণটা হলো যুগের একটা মানে সংক্ষিপ্ত রূপটা হলো গুণ। গুণটা আর কিছু না। তো আমরা যখন গুণ করি, তার মানে আমরা সরাসরি তো গুণ করি, কিন্তু এটা কি এতবার 5 × মনে করো 20, তাহলে আমি 20টা 5 বার লিখে যোগ করলে আমরা এই রেজাল্টটা পাবো, 5 20 100। তার মানে গুণটা হলো যুগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই গুণের কাজটা কিন্তু কম্পিউটার যেটা করে, কম্পিউটার কিন্তু যুগের মাধ্যমে করে। আমরা যদি ভাগের কথা চিন্তা করি, তাহলে ভাগের কাজটা হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। ভাগটাকে মনে করো আমরা
15কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা নর্মালি এইভাবে 3 5 15 আমরা সরাসরি তো এটা ভাগ করে লিখি। তো কম্পিউটার যেটা করে 15 থেকে ওই যে ধরো 3 দিয়ে ভাগ করতেছে, তাহলে দেখবো 3 কয়টা বার বিক করা যায়। তাহলে একবার বিক করলো 12, আবার বিক করলো 3, তাহলে হলো 9, আবার বিক করলো এর থেকে 3, তাহলে এটা হলো 6, আবার বিক করলো 3, দেখা যাচ্ছে কিনা, বিক করলো এটা হলো 3, আবার বিক করলো 3, তার মানে এটা দেখবো যে 1টা 2টা 3টা 4টা 5টা 3 বিক করা গেছে, তার মানে ভাগফল হলো 5। ঠিক আছে, এবং এখানে শেষে যদি কিছু থাকে তাহলে এটা রিমাইন্ডার বা ভাগশেষ, না থাকলে এটা ওই যে শেষে যেটা আছে সেটা হলো যেটা, ঠিক আছে। তার মানে এই যে বিগের কাজটা, বাঘের কাজটা কিন্তু বিগ দিয়ে করা, তাহলে বিগের সংক্ষিপ্ত রূপ হলো বাঘ, আর যুগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তার মানে সব কাজ কিন্তু আমরা শুধুমাত্র একটা অপারেশন দিয়ে করতে পারি, সেটা হলো যুগ। এবং যুগের কাজ যে বর্তনী করে সেটা নাম হলো অ্যাডার। তাহলে অ্যাডার জিনিসটা কি আমাদের কি পরিষ্কার কিনা? আমরা অ্যাডার কি, অ্যাডার কি তৌকির, অ্যাডার কি তৌকির? ও স্যার, আমি স্যার এখন একটু পরে জয়েন দিছিলাম স্যার। আচ্ছা 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 আচ্ছা, রেকর্ড আছে, এটা শুনে নিও। আমি আবার একটু রিপিট করছি। অ্যাডার মানে হলো এমন একটা সমবায় বর্তনী যেটা দিয়ে আমরা যুগের কাজ করি। ঠিক আছে, যুগের কাজ করি। আর কম্পিউটারের সব অপারেশন যুগ দিয়ে করা হয়। বিগটাকে যুগে করা হয়, যুক্ত যুগে করেই, গুণটাকে যুগে করা হয়, ভাগটাকে যুগে করা হয়। এই বিষয়টা কি ক্লিয়ার আমাদের সবার? সৃষ্টি জি স্যার। মানে সব কম্পিউটারের একটা অপারেশন জানে, সেটা হলো যুগ। এই জন্য যুগটা গুরুত্বপূর্ণ। এবং তোমরা হয়তো মনে করবে যে চালিকা তো যদি এটা হলো 5 বার হয়েছে, এটা যদি 100 বার হয়, 1 কোটি বার হয়, হ্যাঁ এই কাজগুলো কম্পিউটার দ্রুত করতে পারে, কারণ এটা ইলেকট্রনিক ভাবে তো ট্রান্সফার হয় ডাটাগুলো ডিজিটালি, খুব দ্রুত এই কাজগুলো করতে, সেকেন্ডেরও কম সময়, মিলি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে এই কাজগুলা মানে কোটি কোটি ক্যালকুলেশন করে দিতে পারে। তো এটা খুব দ্রুত করে, কিন্তু প্রসেসটা হলো এটা, সেটা হলো যে অ্যাডারের মাধ্যমে আমরা এটা করতে পারি। তাহলে আমরা জানলাম অ্যাডার কি। অ্যাডার হলো এমন একটা সমবায় বর্তনী যেটা দিয়ে যোগ করা হয়। যুগটা গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার সব কাজ, সকল গাণিতিক কাজ যুগের মাধ্যমে করে, যুগ বিগ গুণ ভাগ সবটাই যুগের মাধ্যমে করে। অ্যাডার হলো আমাদের পাঠ্যপুস্তকে যেটা দেওয়া আছে সেটা হলো অ্যাডার হলো 2 ধরনের, একটাকে বলে আমরা হাফ অ্যাডার, একটা হলো ফুল অ্যাডার। আমরা আজকে যেটা দেখবো সেটা হাফ অ্যাডার নিয়ে আমরা কথা বলবো। এটা হলো 2 ধরনের, একটা হলো হাফ অ্যাডার, আরেকটা নাম হলো ফুল অ্যাডার। এই দুইটা মানে অ্যাডার আছে, আমরা একটা হলো হাফ, একটা ফুল। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো একটা হাফ অ্যাডার। মানে হাফ অ্যাডার কি এটা সম্পর্কে আমরা ডিটেলস একটু জানবো। একটা হাফ অ্যাডারের তোমার ডিটেলস বর্ণনা, এটা ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, আমরা আগে যেভাবে বিভিন্ন ডিভাইস পড়ছি এনকোডার ডিকোডার ক্ষেত্রে, সত্যক সারণী, আউটপুট ফাংশন এবং তার সার্কিট, এই বিষয়গুলো আমরা এখানে দেখবো। তাহলে প্রথমে আমরা হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার লগা এমন একটা সার্কিট বা বর্তনী যার সাহায্যে 2টা বাইনারি বিট যোগ করা যায়। বিট কি? বিট হলো বাইনারি ডিজিট যে 0 এবং 1 আছে, প্রত্যেকটা লগা এক একটা বিট। এরকম 2টা বিট যোগ করার জন্য, জাস্ট 2টা বিট, নট মোর দেন 2, 2টা বিট যোগ করার জন্য যে সমবায় বর্তনীটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার দিয়ে কয়টা বিট যোগ করা হয় এটা মাথায় রাখতে হবে। কয়টা বিট যোগ করা? 2টা বিট। এটা আমাদের খেয়াল রাখবে যে অ্যাডারের সাহায্যে 2টি বাইনারি বিট যোগ করে আমরা কি করি, যোগফলটা বের করতে পারি। এবং যদি কোনো হাতে কিছু থাকে, ক্যারি যেটা বলি আমরা, হাতে টাকা, আমরা বলি না 7 5 12 2, হাতে আছে 1, এই হাতে টাকা আমরা বলি, এটাকে বলি ক্যারি। তো যে বর্তনী বা যে অ্যাডারের সাহায্যে 2টা বাইনারি বিট যোগ করে যোগফল এবং আমরা ক্যারি বের করতে পারি বা ক্যারি নির্ণয় করা যায়, সেটাকে বলবো আমরা হাফ অ্যাডার। অ্যাডারের কাজ কি যোগ করা, আর হাফ অ্যাডারের লোক 2টা বাইনারি বিট যোগ করতে পারে যে, এবং যোগ করে যোগফল দিতে পারে এবং ক্যারিও দিতে পারে, সেটাকে বলবো আমরা হাফ অ্যাডার। ঠিক আছে, তাহলে হাফ অ্যাডারের সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যে অ্যাডারের সাহায্যে 2টি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি বের করা যায়, তাকে বলবো আমরা হাফ অ্যাডার। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। প্রত্যয় হাফ অ্যাডারে ইনপুট কয়টা থাকবে? 2টা স্যার। 2টা, ভেরি গুড। মাহিন? জি স্যার। মাহিন জি স্যার। তুমি বলো তো একটা হাফ অ্যাডারের আউটপুট কয়টা থাকতে পারে?
এটা হাফ অ্যাডারে আউটপুট কয়টা থাকতে পারে? শুনতেছি না। ঠিক আছে, ইজমা ইজমা আছো? আমার কথা কি শোনা যাচ্ছে না ডিসকানেক্ট হয়ে? ঠিক আছে, স্যার আউটপুট স্যার দুইটা থাকে স্যার। আউটপুট দুটো কি কি? আচ্ছা, যাই হোক, ভেরি গুড তৌকির, ঠিক আছে, দুইটা থাকবে। আমরা বলছি ওই যে আমরা ডেফিনেশনে যখন আমরা হাফ এর সংজ্ঞা দিছি জিনিসটা জি স্যার। স্কলার ক্যারি হ্যাঁ, ইনপুট তো স্যার আর বি না নি স্যার। হ্যাঁ না, শোনো, ওই যে বিয়া বললো, তামান্না যেটা বললো, তামান্না বললো না ফারজানা, তো আমরা সংজ্ঞাতে বলছি যে সমবায় বর্তনী বা যেটা দুইটা বাইনারি বিট যোগ করে, দুইটা বাইনারি বিট, এখানে বলছে না 3টা 4টা 5টা, হচ্ছে দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রদান করতে পারে। তার মানে যোগফল একটা আউটপুট আর ক্যারি আরেকটা আউটপুট। তার মানে এখানে দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। এই জিনিসটা পরিষ্কার কিনা? সংজ্ঞাতে কিন্তু বলা আছে যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি নির্ণয় করা যায়, তাকে বলবো আমরা হাফ অ্যাডার। ঠিক আছে কিনা? এই কথাটা বুঝছি কিনা আমরা সবাই? জি স্যার বুঝছি। জি স্যার। শাশ্বতী শাশ্বতী জি স্যার বুঝছি। জি স্যার। বুঝতেছো ক্লাসকে? জি স্যার। আচ্ছা good. স্যার ওই বিটের আগ পর্যন্ত স্যার বুঝছিলাম না। আচ্ছা, তো আমরা যতটুকু পারি করে আস্তে আস্তে বুঝবো আমরা, যেহেতু অনেকগুলো আগে আসছেন। আউটপুট স্যার সাম আর ক্যারি থাকে স্যার। আউটপুটে সাম আর ক্যারি থাকবে, হ্যাঁ রাইট, মানে যোগফল এবং ক্যারি থাকবে। আর ইনপুটের লগে দুইটা ইনপুট থাকবে, ধরো এ এবং বি আমরা নাম দিলাম, যাই নাম দিই আমরা দিব এটা। তাহলে হাফ অ্যাডারের সংখ্যাটা লগে যে অ্যাডারের সাহায্যে দুইটা বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি নির্ণয় করা যায়, তাকে বলবো আমরা হাফ অ্যাডার। ঠিক আছে, যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি বের করা যায়, তাকে বলা হয় হাফ অ্যাডার। ঠিক আছে, অনেকেরই তো নেটের প্রবলেমের কারণে আমরা তো ওই যে যত সময় কানেক্টেড হতে পারে না, ইসমার মনে একটু প্রবলেম করতেছিল। আচ্ছা যাই হোক, তো আমরা হাফ অ্যাডারের ডেফিনিশনটা পারবো না এখন সবাই? যে অ্যাডারের সাহায্যে জি দুইটি স্যার। হ্যাঁ জয়িতা বলো তাহলে একটু রিপিট করি। যে অ্যাডারের সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি নির্ণয় করা যায়, তাকে হাফ অ্যাডার বলে। গুড। এবার আমরা একটা হাফ অ্যাডারের আমরা ধরে নিলাম, ধরো একটা হাফ অ্যাডার আমরা বর্ণনা করব, তাহলে আমরা ধরে নিলাম তাহলে একটা হাফ অ্যাডারের ইনপুট কয়টা থাকবে? দুইটা, আউটপুট থাকবে দুইটা। ধরি আমরা একটা হাফ অ্যাডারের একটি হাফ অ্যাডারের ইনপুট এ ও বি এবং এদের যোগফল এস এবং এদের, এটা হলো আউটপুট আগে, এদের যোগফলকে নাম দিলাম এস এবং ক্যারি সি, একে আমরা ও দিয়ে দিই এবং ক্যারি নাম দিলাম আমরা সি। তাহলে আমরা একটা হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকে, দুইটা ইনপুটের নাম দিলাম, একটা দিলাম এ আর একটা বি, আর এই দুইটা ইনপুটের যোগফল এর নাম দিলাম আমরা এস, আর ক্যারির নাম দিলাম, যদি কোনো কিছু হাতে থাকে সেটা নাম দিলাম আমরা সি। তাহলে আমরা যদি সত্যক সারণীটা তৈরি করি, আমরা তো এখানে সত্যক সারণীটা আগে তৈরি করি। সত্যক সারণী দিয়ে আমরা ইনপুট, ধরো ইনপুট হবে আমাদের এ বি, তাহলে এ একটা বি একটা, আর আউটপুটে আমাদের হবে, আউটপুটের লোক দুইটা, একটা লোক এস আর একটা লোক সি, এটা লোক সি। তাহলে দুইটা যদি ইনপুট হয় তাহলে আমাদের অপশন হবে চারটা। চারটা কি কি অপশন হবে? 0 0 0 1 1 0 1 1, এটা ঠিক আছে। দুইটা যদি অপশন থাকে তাহলে আমাদের হলো এটা। এখন একটু খেয়াল করো, আমরা কি করব, ওই এস টা লগা যোগফল আর সি টা লগা ক্যারি, আমরা এই দুইটা যোগ করব, যোগ করে যোগফলটা, ঠিক আছে, আমরা এই দুইটা যোগ করব, বিট দুইটা এ এবং বি যোগ করে যোগফল যেটা পাবো সেটা এস এর নিচে লিখবো, আর কোনো কিছু যে হাতে থাকে তাহলে এটা সি এর নিচে লিখবো। তো আমরা বাইনারি বিট যেভাবে যোগ করে, বাইনারি বিট দেখো আমরা এখন যোগ করি, 0 এবং 0 যোগ করলে যোগফল কত? 0 যোগফল হলো 0, হাতেও কোনো কিছু থাকে না, মানে হলো 0। তাহলে ফার্স্ট
লাইনটাতে আমরা এটা পাবো, যোগফল 0 ক্যারি 0। আমরা যদি এই দুইটা যোগ করি, 0 এবং 1 যোগ করি, 0 এবং 1 যোগ করলে আমরা যোগফল কত? 1। হাতে থাকবে কত? হাতে কিছু নাই, তার মানে 1 এখানে হাতে থাকবে কত? হাতে থাকবে 0 আবার এটা যখন যোগ করবো সেই ক্ষেত্রে এখানে 1 হাতে থাকবে লোকা 0। আবার যখন 1 এবং 1 যোগ করবো, লাস্টের লাইনটাতে দেখো 1 1 যোগ করলে আমাদের যোগফল কত? এটা না, 1 1 যোগ করলে কত? 2। বাইনারি 2 লোকা যেটা ওইটা, অথবা আমরা যেভাবে পড়ছিলাম 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0, যেহেতু 2 বাদ দিয়েছি হাতে থাকছে, হাতে বসাইলাম, তাহলে 1 1 যোগ করলে 1 0 হয়। এটা তো আমাদের মনে আছে, নিয়ম তো বলি নাই নাকি? আমাদের যুগের নিয়মটা কি? যুগের নিয়মটা হলো ভিত্তি যদি সমান হয় তাহলে ভিত্তিটা বাদ যাবে, যেহেতু এটা বাইনারি সংখ্যা, এটা বাইনারি সংখ্যা, তাহলে 1 1 যোগ করলে হবে 2, তাহলে ভিত্তি সমান, তাহলে 2 থেকে 2 গেলে 0, যেহেতু 2 বাদ দিছে পরের ঘরে এটা এক হিসাবে আসবে, পরের ঘরে। ঠিক আছে কিনা? এটা কারো কনফিউশন আছে যুগে? না স্যার। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে হবে যুগের নিচে হবে এটা, আর এর নিচে স্যার। হবে, হ্যাঁ বলো। স্যার এই যুগটা কি বুলিয়ানের যুগের মতো হবে না স্যার, যে 1 1 এ 1 হয়, এটা হবে না? না না, এটা হলো মানে লজিক যুগ, দুইটা জিনিস একটু গোলা, একটা হলো বাইনারি যুগ আর একটা হলো যৌক্তিক যুগ। ঠিক আছে, অ্যাডারের কাজ হলো বাইনারি যুগ। তুমি এই জায়গাটা একটু খেয়াল করবা, এই শব্দটা গুরুত্বপূর্ণ, তুমি যেটা করছো উত্থাপন করছো এটা গুরুত্বপূর্ণ। স্যার, হ্যাঁ বলো। যোগটা যদি আবার একটু বলেন, কারণ এই ক্লাসগুলো আমি করি নাই। আচ্ছা, যুগের নিয়মটা হলো আমরা ধরো দুইটা জিনিস যখন যোগ করবো, ধরো 1 0 1 1 1 1 0 1, ধরো এই দুইটা আমরা যোগ করবো। যুগের নিয়মটা হলো দুইটার যোগফলটা যদি ভিত্তির সমান হয় তাহলে ভিত্তিটা বাদ যাবে। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। হ্যাঁ, তো নিয়মটা হলো আমরা যখন যোগ করব তখন যোগফলটা যদি ভিত্তির সমান বা বেশি হয়, যোগফলটা যদি বেশি হয়, ভিত্তির সমান হয় অথবা বেশি হয়, তাহলে ভিত্তিটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা বসাবো। আর যখন আমরা ভিত্তি বাদ দিব পরের ঘরে এটা কাউন্ট হবে এক হিসাবে। যেমন 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে এটা ভিত্তির সমান, তাহলে ভিত্তি যদি সমান হয় তাহলে আমরা 2 থেকে 2 কি বাদ দিব, তো 2 থেকে 2 বাদ দিলে কত? 0। যেহেতু আমরা 2 বাদ দিছি, হাতে আছে কত? 1, তাহলে এই 1 এর সাথে ওই যে হাতের একটা যোগ করব, হাতের 1 যোগ করলে আবার 2 আসতেছে, এই 1 আর 0 যোগ করলে তো 1, আর হাতের এগুলো 2, তাহলে 2 থেকে 2 গেলে 0, যেহেতু 2 বাদ দিছি হাতে আছে 1, এই হাতের 1 আর এই 1 যোগ করলে 2, তো 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1 1 1 আর হাতের 1 3, তাহলে 3 থেকে 2 গেলে কত? 1, যেহেতু আমরা 2 বাদ দিছি হাতে আছে 1, ওই যে হাতের একটা পরে বসবে। ঠিক আছে, এটা পরে আমাদের ওই যে যুগের জয়িতা যুগের উপরে একটা ক্লাস আছে, জি এটা একটু দেখে নিও, পরে আমরা করবো না। বলো স্যার, ওই এখানে আউটপুট যোগ করলে লাস্টে স্যার 0 হবে, এখানে 1 লিখছেন যে শতক শতকটার মধ্যে। না স্যার, স্যার প্রথমে 0 পরে 1 হবে না স্যার? ও সরি, রাইট, আমি লিখতে ভুল লিখছি। হ্যাঁ, 1 1 যোগ করলে তো 1 0, তার মানে এটা হবে যোগফলের 0 আর ক্যারি হবে 1। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা ধরতে পারছো এটা, আমি অ্যাবসেন্ট মাইন্ডে করে ফেলছিলাম। তাহলে 1 1 যোগ করলে কি হবে? 1 0, তাহলে আমাদের যোগফল আসবে 0 আর ক্যারি হবে 1। তাহলে এই সত্য সারণীটা আমরা বুঝছি কিনা? তাহলে এস এর মান হলো এটা আর সি এর মান হলো এটা। স্যার বলো স্যার, একটু স্যার আবার দেখাবেন নি স্যার? কোনটা? যোগফলটা? সত্য সারণীটা স্যার। এটা সত্য সারণীটা, ইনপুট জি স্যার, আউটপুটটা স্যার। জি স্যার। আচ্ছা দেখো একটু খেয়াল করো, 0 এর সাথে 0 যোগ করলে যোগফল হলো 0, তাহলে যোগফলের নিচে 0 বসাইলাম, আর হাতে কিছু থাকতেছে না এই জন্য ক্যারি বসাইলাম 0। এরপরের লাইনটা 0 এবং 1 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা হবে 1, হাতে কিছু নাই মানে 0। 1 এবং 0 এই দুইটা যদি যোগ করি তো যোগফলটা হবে 1 আর হাতে কিছু নাই 0। 1 1 যদি যোগ করি তো যোগফল হবে 1 0, তাহলে যোগফলের নিচে আমরা 0 বসাবো আর এটা লগে ক্যারি, এই ক্যারিটা বসবে এখানে। 1 1 যোগ করলে কত? 1 0, তাহলে যোগফলের নিচে 0 বসবো আর হাতে যেটা থাকে সেটা বসবো আমরা এটা এখানে। এবার কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এই যদি ব্লক ডায়াগ্রাম আমরা দেখি, ব্লক ডায়াগ্রাম যদি আমরা তৈরি করি, তাহলে এটাকে যদি আমরা একটা ব্লক ধরি, এটা যদি আমরা ধরি হাফ এডার, এটাকে নাম দিলাম আমরা হাফ এডার, তাহলে এর ইনপুট হবে দুইটা দাগ হবে, আউটপুট হবে দুইটা। ইনপুট দুইটা আমরা নাম দিয়েছিলাম এ বি, আর আউটপুট একটা হলো সি আর একটা হলো জি। তাহলে এই চিত্রটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা একটা হাফ এডার। এখানে হাফ এডার লেখা থাকুক বা না থাকুক, যখন দুইটা ইনপুট দেখবা আবার দুইটা আউটপুট দেখবা, এটা অবভিয়াসলি এটা একটা হাফ এডার, এটা এনকোডারও না ডেকোডারও না।
এটা কি বোঝা যাচ্ছে না? এনকোডার হলে ইনপুট আউটপুটের পার্থক্য হইতো না? ইনপুট, জি স্যার। ঠিক আছে? তাহলে কিন্তু এটা তোমাকে এই চিত্রটা পরীক্ষায় কিন্তু তোমার এইভাবে বলবে না যে হাফ এডার কি, একটা হাফ এডারের বর্ণনা দাও, ওইভাবে তো কোনো কোয়েশন থাকে না এখন ক্রিয়েটিভ কোয়েশনে। এখন চিত্র দেওয়া থাকবে, বলে উদ্দীপকে উল্লেখিত চিত্রটার নাম কি, এটার ব্যাখ্যা করো, বর্ণনা করো, এরকম দেওয়া থাকবে। এই চিত্রটাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? বা এর সাথে প্যারালাল আরো চিত্র দিয়ে তোমাকে এটা করতে হবে। তাহলে এই ব্লক ডায়াগ্রামটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা ইনপুট দুইটা আউটপুট এসসি, তাহলে এটা একটা হাফ এডার, এটা সত্যক সারণী। এখন আমরা দেখবো আউটপুট ফাংশনটা। আউটপুট ফাংশন দেখার জন্য আমরা একটু খেয়াল করি, আমরা এখান থেকে আমরা আউটপুট ফাংশনটা আমরা বের করার চেষ্টা করি। এখানে আউটপুট আমাদের কয়টা হবে? আউটপুট হলো আমাদের একটা এস আর একটা হলো সি। আমাদের আসলে বের করবো আমরা কি, এস আর সি বের করবো। তো এস আর সি বের করার জন্য ঠিক আগের মতো আমরা যে একটু ডিকোডারে যে আমরা যে কাজটা করছিলাম, যে আমরা দেখবো এখানে 1 আছে কার কার, ওই 1 বরাবর আমার এ এবং বি এর মানটা কি আছে সেটা খেয়াল করবো। সেই ক্ষেত্রে 0 এর জন্য ওই চলক যেটা থাকবে তার উপরে প্রয়োগ করবে, আর 1 এর জন্য এটা প্রয়োগ করবে না, প্রয়োগ ছাড়া বলবে। যেমন আমাদের এস আমরা বের করতে যাচ্ছি, তাহলে আমরা লিখবো, এখানে লিখতে পারবো উপযুক্ত সত্যক সারণীতে পাই। তোমরা যখন ভাষায় লিখবা ওইভাবে লিখবা। আমার ওই শীটটা তো সবাই কালেক্ট করছো না? কালেক্ট করো না আমার যে জি শীটটা, স্যার। করছি স্যার। কালেক্ট না করে দেখো, কালেক্ট করে নেবো ওই যে ইয়ে থেকে, বা তোমরা নিজেরা কারো কাছে থাকলে শেয়ার করে কপি করে নিতে পারো, অসুবিধা নেই, বাইরে গিয়ে না। তো ওই শীটটাতে ওইগুলো একটু বর্ণনা দেওয়া আছে, ভাষাটা ঠিক আছে। তো উপযুক্ত সত্যক সারণী হতে পাই, সত্যক সারণী হতে পাই, উপযুক্ত সত্যক সারণীতে পাই আমরা এস ইকুয়াল টু লিখবো। এখানে খেয়াল করো, এস এর মানটা আমরা বের করতে যাচ্ছি। এস এর মানটা বের করার জন্য আমরা এস এর মান 1 আছে কোথায় সেখানে আমরা চলে যাব। তাহলে ফার্স্টে 1 আছে, এটা এই বরাবর এক্স এর মান আছে, সরি এ এর মান আছে 0 আর বি এর মান আছে 1। তাহলে এখানে আমরা লিখবো যেটার মান 0 তার উপরে কি দিব, পূরক দিব। তাহলে এর মান আছে 0, তাহলে এর উপরে পূরক, আর বি এর মান আছে 1, তার মানে বিটা ঠিক থাকবে। এটা কি বুঝতে পারছি? এ নট বি? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমরা যখন ডিকোডারে আমরা যখন কাজ করছিলাম তখন সেই ক্ষেত্রে আমরা ওই যে ডিকোডারের আউটপুটে কিন্তু একটাই 1 ছিল, আর কোনো 1 ছিল না। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই D0, D1, D2 এখানে জাস্ট একটা গুণফল পাইছি। খেয়াল করছি কি, মনে আছে? একটু আগে আমরা দেখছি খালি। জি স্যার। ডিকোডারে আমরা যখন D0, D1, D2 ওই D7 পর্যন্ত বের করছি, প্রত্যেকটা আউটপুট লাইনে কিন্তু 1 কিন্তু একটাই ছিল, কিন্তু এখানে 1 আছে 2টা। তো যখন একাধিক থাকবে তখন এগুলো যোগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? যখন আমরা একাধিক থাকবে, ধরো আমরা A1 টার জন্য আমরা পেলাম এটা, আবার A1 টার জন্য আরেকটা পাবো, A1 পরের 1 টার জন্য কি হবে, পরের 1 টার জন্য হবে এ এর মান আছে 1, তাহলে এ হবে, আর বি এর মান আছে 0, তার মানে কি হবে, বি এর উপরে নট হবে। এখন দুইটা 1 এর মাঝখানে এখানে যোগ দিতে হবে, যেরকম 1 জয় কোটা থাকবে সেই কোটা যোগ দিতে হবে। তাহলে আমরা এখানে পেলাম s = a নট b + a b নট। এটা কি বুঝতে পারছি? আমরা এই s এর মানটা যে আমরা বের করলাম, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো তো আমাকে? না স্যার। a নট b + a b নট। ঠিক আছে ইসমা? স্যার আমার একটু নেট প্রবলেম ছিল, আবার একটু বলে দেন। আচ্ছা, আমি আবার একটু রিপিট করতেছি, আর ক্লাসটা রেকর্ড আছে, কোনো অসুবিধা হবে না, আমরা ওই যে গ্রুপে দিয়ে দেব, ক্লাস রেকর্ডও দিয়ে দেব। তাহলে আমাদের নিয়মটা হলো যেখানে s এর মান 1 আছে সেই বরাবর দেখবো a এর মান এবং b এর মান কি আছে। যেখানে 0 থাকবে সেই চলকের উপর পূরক হবে, আর যেটা 1 থাকবে সেই চলকটা আনচেঞ্জ থাকবে, মানে যা আছে তাই থাকবে, তাদের গুণফল হিসেবে থাকবে। যেমন এখানে আমরা 0 বরাবর নেব না, এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে এই 1 বরাবর এর মান আছে 0, তাহলে 0 এর জন্য কি হবে, a এর পূরক। b এর মান আছে 1, তাহলে b বসবে। এর পরের যে 1টা আছে সেই 1টা a এর মান আছে 1, তাহলে a সরাসরি বসবে, আর b এর মান আছে 0, তাহলে b এর পূরক বসবে। যেহেতু দুইটা 1 আছে এই জন্য যোগ হবে। যদি আরো 1 থাকতো যোগ আকারে দিতাম আমরা, যে কটা 1 থাকবে। পরবর্তীতে এরকম কোনো সার্কিট যদি পাও তাহলে ওইভাবে যে কটা থাকবে সে কটা যোগ দিয়ে দিতে হবে। এখানে দুইটা 1 আছে, তাহলে দুইটা টার্ম আমরা যোগ হিসেবে লিখলাম। ক্লিয়ার এটা? এবং c সমান, ঠিক আছে কিনা এটা? আমার না বুঝা গেছে? জি জি স্যার। স্যার। আর c সমান যদি আমরা দেখি, তো c এর মান 1 আছে একটা একদম লাস্টে, তো 1 বরাবর এর মান কি 1, আর b এর মান 1,
তাহলে এখন আমাকে বলো তো কে বলবো, আমি একটু জিজ্ঞাসা করি কাউকে। শাশ্বতী, তুমি বলো তো কি বুঝছো, একটু জিজ্ঞেস দেখি একটু। তাহলে সি এর মান 1 আছে, এ বরাবর এর মান আছে 1 আর বি এর মান আছে 1। শাশ্বতী, জি স্যার। এখন তাহলে সি সমান আমরা কি লিখবো এখানে বলো তো, সি এর আউটপুটটা কি হবে? স্যার আমি ভালোভাবে বুঝছি না স্যার। আমরা একটু খেয়াল করো, যেখানে 1 আছে সেই বরাবর এর মান এবং বি এর মানটা আমরা দেখবো কি আছে। যেখানে 0 আছে, যেই বরাবর 1 আছে, ধরো 1 আছে এখানে, এই বরাবর এর মান আছে 0, তাহলে আমরা লিখলাম যেখানে 0 থাকবে সেই চলক এই এর মান 0, সেই চলকের উপরে পূরক হবে। বি এর মান আছে 1, তাহলে বিটা পূরক হবে না। যেখানে 1 থাকবে সেটা বি এইভাবে থাকবে, দুইটা গুণফল হিসেবে থাকবে। এবং স্যার এরপরে এবি হবে, কি হবে? এবি, কারণ স্যার ইনপুট এবি তে 1 1 আছে তার জন্য। এই বরাবর দেখো এর মানও 1 বি এর মানও 1, তাহলে এখানে হবে জাস্ট এ আর বি, এ ইনটু বি, এবি। এবি। ঠিক আছে? আর জি, এখানে স্যার। দুইটা 1 ছিল, এই জন্য যোগ হিসাবে লিখছি আমরা। এখানে আর 1 নাই, যদি আরো থাকতো তাহলে আমরা যোগ দিয়ে লিখতাম। এখানে এবি হবে, বুঝা গেছে শাশ্বতী? কেন এবি হবে? জি, স্যার। এর মান 1 বি এর মান 1। বি এর মান 1। ঠিক আছে, তাহলে আমরা দেখো আউটপুটটা পেয়ে গেছি, আউটপুটটা আমরা পেয়ে গেছি। এখন আমরা এটা দেখো এই তোকে এটা একটু খেয়াল করো তো, তোমাকে জিজ্ঞাসা করছি। কারণ এ নট বি প্লাস এ বি নট, এটাকে আমরা একটা গেট দিয়ে প্রকাশ করি, মানে একটা ব্যবহার করি। এটা এক্স অর বি স্যার, এক্স অর বি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ এটার পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি, কারণ এটা সমান, এটা সূত্র আমরা করছি, এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এটা আর এটা একই জিনিস। তাহলে আমরা তোমার যখন ওই যে হাফ এডার বাস্তবায়ন করতে বলবে যে এটাকে সার্কিটটা আঁকো, তখন কিন্তু তোমাকে বলে দিতে পারে যে মৌলিক গেটের সাহায্যে করো অথবা যৌগিক গেটের সাহায্যে করো। যদি বলো যৌগিক গেটের সাহায্যে, তখন আমরা এই গেটটা এটা ব্যবহার করবো। আর যদি মৌলিক গেটের সাহায্যে, তখন আমরা এস ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা, অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট, এটা আমরা ব্যবহার করবো। কারণ এখানে দেখো, এখানে তোমার যখন নট গেট আছে, যুগের জন্য আমরা অর গেট ব্যবহার করবো, আর এখানে গুণ বের করার জন্য, গুণফল বের করার জন্য আমরা এন গেট ব্যবহার করবো। নট গেট ব্যবহার করবো এ নট পাওয়ার জন্য, বি নট পাওয়ার জন্য বি এর সাথে নট গেট ব্যবহার করবো। এই দুটোকে গুণফল পাওয়ার জন্য আমাদের এন গেট ব্যবহার করবো। এই গুণফলটা পাওয়ার জন্য আমরা এন গেট ব্যবহার করবো, আর যুগের জন্য আমরা একটা অর গেট ব্যবহার করবো। তার মানে মৌলিক গেট দিয়ে করলে আমরা এই এক্সপ্রেশন নেব, আর যদি যৌগিক গেট দিয়ে করি তাহলে আমরা এটা নিব, এক্সর গেটটা ব্যবহার করবো। এক্সর একটা যৌগিক গেট, আমরা জানি না এক্সর কি একটা যৌগিক গেট। তাহলে এখন পরীক্ষাতে তোমার কিন্তু স্পেসিফিক করে দিবে যে এটা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো অথবা যৌগিক গেটের সাহায্যে করো, আর কোনো কিছু যদি উল্লেখ না থাকে তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা দিয়ে দিলাম। তা আমরা প্রথমে দিকে মৌলিক গেটের সাহায্যে আমরা এটা সার্কিট টাকার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এক্সপ্রেশনটা এটা আমি একটু উপরে গেলাম, এটা একটু মুছে দিলাম। তাহলে আমাদের এস এর মান হলো এ নট বি প্লাস এ বি নট। তাহলে এটা করার জন্য একটু খেয়াল করো, আমরা এ একটা নিলাম, ঠিক আছে? তাহলে এক কাজ করি, এর সাথে একটা নট গেট নিয়ে নেই, তাহলে এ নট পেয়ে যাবো। ধরো এ যদি এটা নেই, তাহলে এটা হবে কি এ নট, এটা নিলাম হলো আমরা বি, আর বি এর সাথে আমরা একটা নট গেট নিলাম, এটা দিলে এটা হবে কি বি নট। তাহলে এর সাথে একটা নট গেট সেট করলাম, বি এর সাথে একটা নট গেট সেট করলাম, তাহলে এ নট এবং বি নট পেয়ে গেলাম। তখন আমরা এটা পাওয়ার জন্য কি করতে হবে, এ নট এর সাথে বি, এই দুইটার মাঝখানে সম্পর্ক কি গুণ, আর গুণের জন্য আমরা কি ব্যবহার করি, প্রমেয়, আতিয়া সঞ্জিতা প্রমেয়। গুণের জন্য কোন গেট ব্যবহার করি, এন গেট। এন গেট। তাহলে আমরা এ নট থেকে একটা কানেকশন নিলাম, খেয়াল করো, আর বি থেকে একটা কানেকশন নিলাম, এই যে বি থেকে একটা কানেকশন নিলাম, এই দুইটার মাঝখানে আমরা এটাকে কানেক্ট করলাম একটা এন গেট দিয়ে। এন গেট হলো সোজা, তার মানে এখানে পাবো আমরা কি এ নট বি। এরপরে আমরা আসি এটাতে এ বি নট, তাহলে এ থেকে একটা কানেকশন নিলাম আর বি নট থেকে একটা কানেকশন নিলাম, এই দুইটাকে আবার একটা এন গেট দিলাম, তাহলে আমরা পেলাম এ বি নট। এরপরে এই দুইটার মাঝে কি সম্পর্কটা কি যোগ, তাহলে এটা এবং এটা, এখানে পাইছি আমরা লোকা এ নট বি, আর এটাতে পাইলাম আমরা রেজাল্টের লোকা এ বি নট। এখন এই দুইটাকে আমরা আবার কি করব, যেহেতু যোগ করব, যোগ করার জন্য আমরা কোন গেট ব্যবহার করব, যোগের জন্য অর গেট। অর গেট। তাহলে এই দুইটাকে আমরা একটা যদি অর গেট দিয়ে দিই, দেখো এখানে একটা অর গেট দিয়ে দিলাম, তাহলে আমরা আলটিমেটলি পাবো কি এটা যোগ এটা, এটা যোগ এটা, এটাই তো এস আমাদের। তাহলে এ নট বি প্লাস এ বি নট, খেয়াল করো, তাহলে আমরা এসটা পেয়ে গেলাম, তাহলে একটা আউটপুট আমরা পেয়ে গেলাম। আর সিটা পাওয়ার জন্য কি করতে হবে, এ এবং বি এর সাথে জাস্ট একটা
এন্ড গেট এ এবং বি এর সাথে, তাহলে এ থেকে একটা কানেকশন নিলাম আর বি থেকে একটা কানেকশন নিলাম, নিয়ে এখানে আমরা একটা এন্ড গেট দিয়ে দিলাম। দেখো এন্ড গেট দিয়ে দিলাম, তাহলে এটা হলো আমাদের সি ইকুয়াল টু এবি। এন্ড গেটের কাজ কি? ইনপুট দুইটার গুণফল, এখানে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, তাহলে গুণফল হলো এটা। তাহলে আমরা যদি মৌলিক গেটের সাহায্যে করি তাহলে আমাদের এটা হবে এটা, ঠিক আছে? আমরা যদি মৌলিক গেটের সাহায্যে করি, ক্লিয়ার কিনা এটা? তোমার আমরা এখানে লিখতে পারো যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার সার্কিট বা মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারটাকে আমরা বাস্তবায়ন করলাম। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। এখানে মৌলিক গেটের সাহায্যে কেন? কারণ এখানে মৌলিক গেট স্যার আমরা কোনো গেট ব্যবহার করি নাই। মৌলিক গেট কোনগুলা? মৌলিক গেট কোনগুলা? এন্ড অর নট। এন্ড অর নট। তাহলে এখানে কিন্তু এন্ড অর নট ছাড়া কোনো, দেখো নট গেট ব্যবহার করছি, এন্ড গেট ব্যবহার করছি, অর গেট ব্যবহার করছি। এখানে দেখো দুইটা নট গেট লাগছে, তিনটা এন্ড গেট লাগছে, একটা অর গেট লাগছে, টোটাল গেট লাগছে লোকা চারটা, দুইটা, 6টা গেট লাগছে। তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারটাকে বাস্তবায়ন করছি। এখন আমরা দেখবো যৌগিকের সাহায্যে, মানে এক্সঅর গেটের সাহায্যে। এক্সঅর গেটটা কি মনে আছে? আমরা শেষ করে দেবো, আমাদের টাইমও আবার দেখা যাচ্ছে 10 মিনিট আছে। এটা ঠিক। তাহলে আমরা যৌগিক গেটের সাহায্যে আমরা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের আউটপুটটা এটা এই মানে আউটপুট এস এন এটা এক্সপ্রেশনটা নিতে হবে এক্সঅর বি। তাহলে এক্সঅর গেটটা কি মনে আছে? এক্সঅর গেটটা কিভাবে ইয়া করি আমরা? এক্সঅর গেটটা লোক এরকম দুইটা দাগ দিয়ে, এখানে লোগা ডাবল দাগ, তারপরে এটাকে বলি এক্সঅর গেট। অর্থাৎ এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, তাহলে এটা হলো এক্সঅর বি, ঠিক আছে? এই গেটটার নাম হলো এক্সঅর গেট, ঠিক আছে? এখন আমরা এক্সঅর গেট যদি আমি একটু মুছে নিচ্ছি, আমরা যদি যৌগিক গেটের সাহায্যে করতে চাই, এটা করলাম আমরা মৌলিক গেটের সাহায্যে। এটা হলো মৌলিক গেটের সাহায্যে। মৌলিক গেটের সাহায্যে আমরা যদি যৌগিক গেটের সাহায্যে করতে চাই, যৌগিক গেটের সাহায্যে যদি আমরা করতে চাই, তাহলে দেখো আমরা এ আর বি এই দুইটাকে আমরা এটা এক্সঅর গেট দিলাম। জাস্ট খেয়াল করো, এটা যদি আমরা এটা এ নাম দিলাম, আমরা এক কাজ করি, এটা এ দিলাম আর এটা দিলাম বি, এটা এ আর এটা হলো বি। তাহলে এ থেকে বি এটা এক্সঅর গেট দিয়ে নিলাম, তাহলে এখানে কি হবে? আমরা পাবো এস ইকুয়াল টু এক্সঅর বি, এটা হলো আউটপুট। আর সিটা পাওয়ার জন্য কিন্তু ওই বি, সি এর জন্য কিন্তু এখানে আর অন্য কোনো গেট আমরা যৌগিক গেট নিচ্ছি না। এটা যেহেতু গুণফল আছে, তাহলে গুণফলের জন্য আমরা জাস্ট একটা এন্ড গেট ব্যবহার করব। তাহলে খেয়াল করো বিষয়টা কি দাঁড়ালো, আমাদের মৌলিক গেটের সাহায্যে যদি করি, আমাদের গেট লাগতেছে কয়টা? কয়টা গেট লাগতেছে? 4টা। 6টা গেট, দুইটা নট গেট, তিনটা এন্ড গেট আর একটা অর গেট, তার মানে টোটাল 6টা গেট লাগতেছে। আর যদি যৌগিক গেটের সাহায্যে করি, তার মানে এক্সঅর গেট ব্যবহার করি, তাহলে শুধুমাত্র এখানে একটা গেট লাগতেছে আর একটা এন্ড গেট লাগে, মানে দুইটা গেট দিয়ে আমরা কিন্তু পুরো সার্কিটটা করতে পারি, পুরো সার্কিটটা বাস্তবায়ন করতে। তার মানে যৌগিকের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে আমরা যদি যৌগিক গেট ব্যবহার করি, তাহলে একটা এক্সঅর গেট আর একটা এন্ড গেট দিলে এক্সঅর গেট দিয়ে আমরা পাবো যোগফলটা এস, আর এন্ড গেট দিয়ে আমরা পাবো হলো তার ক্যারিটা, সি এর মানটা পাবো। তার মানে সার্কিটটা অনেক ছোট হয়ে যায়, জটিলতা অনেক কমে যায়, এটা যদি এবং খরচও বাঁচে। একটু খেয়াল করো, বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখতে হবে। ধরো একটা গেটের দাম যদি 50 পয়সা বা 1 টাকা বা 2 টাকা যেটাই হোক, তাহলে এখানে 6টা গেট যদি ব্যবহার করে যদি সার্কিটটা বাস্তবায়ন করতে হয়, আমাদের 12 টাকা খরচ হবে 2 টাকা যদি আমরা ব্যবহার করি। আর এখানে যদি 2 টাকা খরচ হয়, তাহলে আমার 4 টাকা খরচ হয়। তার মানে এখানে খরচও প্রত্যেকটা ইউনিট যাই হোক না কেন, ইউনিট ধরে যদি আমরা করি, খরচের পরিমাণটা বেড়ে যাবে, সার্কিটটাও ছোট হয়ে যাবে, জটিলতা অনেক কমবে যদি আমরা যৌগিক গেট ব্যবহার করে করি এটা, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম সেটা হলো ডিকোডার, আমরা এর আগে পড়লাম, আর এখন আমরা যেটা পড়লাম সেটা হলো অ্যাডার। অ্যাডার কি, অ্যাডার কত প্রকার, এবং হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডার কি, হাফ অ্যাডারের সত্যক সারণী, ব্লক ডায়াগ্রাম এবং আউটপুট ফাংশন, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার কিভাবে আমরা বাস্তবায়ন করব, এবং যৌগিক গেটের সাহায্যে আমরা হাফ অ্যাডার কিভাবে বাস্তবায়ন করব সেটা আমরা দেখলাম। যৌগিক গেট মানে এখানে এক্সঅর গেট, এটা খেয়াল করতে হবে। তো এই ছিল আজকের মোটামুটি। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? স্যার কালকে কি প্রাইভেট আছে? কালকে আছে, কালকে ম্যাথমেটিক্স 9:30 যোগ দিবা, 9:30 ভিতরে, 9:30 থেকে আমরা স্টার্ট করব। স্যার রুটিন স্যার পাইলট বালুত শনি সোম বুধ লগা 9:30 গণিত, রবি মঙ্গল বৃহস্পতিবারে 9টায়
আইসিটি। ঠিক আছে, আমরা আবার একটু পরিবর্তন করব, আমরা দেখি আর একটু মানে গণিতটা বেশি নিয়ে নেব, এটা পরে করতেছি। তো আমার আজকের ক্লাসে কারো কোনো ইয়ে আছে কিনা? গ্যালারির মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার না। তাহলে আমাদের কাজটা মনে আছে, কাজটা আমি কিন্তু ওই যে অ্যাডারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে কোয়েশ্চন থাকেই, হয় হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার, প্রায় পরীক্ষাতেই থাকে, মানে 22 একবার যদি অ্যাডার দেয়, হাফ অ্যাডার দেয়, তাহলে সামনে আবার দেয় ফুল অ্যাডার। তাহলে আজকে যে ক্লাসটা আমরা নিলাম, যে একটা হলো অ্যাডার, এটা সিকিউ কোয়েশ্চন থাকে, আর ডিকোডার এনকোডার থেকে এমসিকিউ সিকিউ দুই ধরনের কোয়েশ্চনই থাকে, যে কোনো ভাবে দিতে পারে, ছোট প্রশ্ন আকারে দিতে পারে, এনকোডার ডিকোডার পার্থক্য ব্যাখ্যা এরকম বিষয়গুলো। তো এটা ভালো করে দেখবা, তাহলে দেখবা ভালো করে যদি পড়ে নেও, ব্রেনে ঢুকাই নাও, তাহলে এটার প্রবলেম হবে না, আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, আমরা সঠিকভাবে আনসার করতে পারবো। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে রাখছি, আগামী ক্লাসে আমাদের স্যার আদাব। কুমারটা আসসালামু করে আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু